সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ৫৭তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। আমি কিছুতেই কালকের দুর্ব্যবহার ভুলতে পারছি না। পরি আমাকে ক্ষমা করে দিয়েছে, না পরি যাচাই করে দেখল ওর প্রতি আমার সত্যি দুর্বলতা আছে কিনা। একবার দুর্বলতা প্রকাশ করতে গিয়ে পরি যেভাবে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল, তারপর থেকে ওকে যতটা সম্ভব পরিহার করে চলেছি। তবে আমি পরিহার করে চললেও সে বারবার বেহায়ার মতো আমার অনুপস্থিতিতে বাড়ি ঘুরে গেছে। এতে আমার ক্ষোভ হতো, সে টের পেত, কিন্তু পরি জানতো না আমি তাকে নিজের মনে করি কিনা। গতকালের দুর্ব্যবহারে টের পাইয়ে দিয়েছি আমার সত্যি অধিকার জন্মে গেছে, না হলে তাকে এমনভাবে অপমান করতে পারি না আমি। কানের কাছে কে যেন একই সুরে কেবল ঝড় টেনে যাচ্ছে, এ যে তোমার কত বড় অধিকার বিলু, তুমি জানো না। কিছুতেই এই কথাগুলি ভুলতে পারছি না। চোখে মুখে বিষণ্ণতা ফুটে উঠছে। বাবা বাড়িতে গাছপালা লাগাবার মতো যেন টের পান, তার এই ঔরসজাত গাছটিতে পোকা লেগেছে। গাছপালা তার ঠিকমতো মাটিতে শেকড় চালিয়ে না দেয়া পর্যন্ত বাবা বড় সতর্ক থাকেন। একজন মানুষের এই কাজ, তার উত্তরপুরুষকে ঠিকমতো রোপণ করে যাওয়া। না করতে পারলে অসফল মানুষ কিংবা কোনো উদ্ভিদ রোপণে তার যে মহিমা থাকে, নিজের সন্তানের বেলায় তা ব্যর্থ হয়েছে। লক্ষ্মীর অপমৃত্যুর পর আমার মুখে ঠিক এমনি হয়তো বিষণ্ণতা টের পেয়েছিলেন, না হলে বলতেন না, তোমাকে ১ খণ্ড জমি দিলাম, জমিতে তোমার খুশি মতো শাকসবজি লাগাও। বলতে চেয়েছিলেন, মৃত্যুই শেষ কথা নয়, জীবনে বেঁচে থাকাই বড় কথা। আসলে বাবা আমাকে জীবনের অন্য এক আকর্ষণে ফেলে দিতে চেয়েছিলেন, এখন সেটা বুঝি। আজও যে বললেন স্কুল থেকে ফিরে কোথাও বের হবে না, সে একই কারণে। স্কুল থেকে ফিরলে বাবা বললেন, খাওয়া হলে আমার সঙ্গে যাবে। সামান্য অপ্রসন্ন গলায় বললাম, আপনার সঙ্গে আমি কোথায় যাব? বাবা জানেন আমি তার সঙ্গে কোথাও যাওয়া আজকাল পছন্দ করি না। যজমানদের শ্রাদ্ধ শান্তিতে, বিয়ে উপলক্ষে কখনো ৯ জন, কখনো ১২ ব্রাহ্মণের দরকার হয়। বাবাই সব ঠিক করে দেন। মূল কথা, বাড়িতেই আমাকে নিয়ে ৩ জন শতব্রাহ্মণ আছেন। এই ৩ জন আমি, পিলু, বাবা। এখন আমি এসব নিমন্ত্রণে কিছুতেই যেতে চাই না। বাবা যেন আমাকে সঙ্গে নিয়ে যান তার যজমানদের দেখাবার জন্য। দেখো আমার পুত্র কেমন লায়েক, কেমন সুপুরুষ, ম্যাট্রিক পাশ করেছে, কলেজের একটা পাশ দিয়েছে। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবার যজন যাজন আমার আদৌ মনোপুত নয়। আমি, পিলু দাঁড়িয়ে গেলে বাবাকে আর এই কাজ করতে দেব না, এমনও মনে মনে কতবার ভেবেছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছে বাবার সম্ভ্রম বোধ আর আমার সম্ভ্রম বোধ যেন আলাদা। নিমন্ত্রণে গেলে নিজেকে পেটুক বামুন ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। কলেজে পড়ার সময়ই আমি বাবাকে সাফ বলে দিয়েছিলাম, এবার থেকে বাড়ির একজন বামুন বাদ দিয়ে লিস্ট করবেন। আমি কারো বাড়িতে কোনো আত্মার সদ্গতি করতে রাজি না। বাবা শুনে অবাক হয়ে গেছিলেন। ছেলে কি তার ম্লেচ্ছ হয়ে যাচ্ছে? মানুষের সদ্গতি বলে কথা। একে তো সৎ ব্রাহ্মণ পাওয়া আজকাল কঠিন, আচার নিয়ম মানে না। গলায় পৈতা থাকলেই বামুন হয়, তিনি সেটা মানেন না। তার চেনা জানা কিছু ব্রাহ্মণ শহরে আছেন, কিন্তু আজকাল এত দূর হেঁটে কোনো সৎ ব্রাহ্মণই কারো সদ্গতির জন্য উন্মুখ হয়ে থাকে না। এহেন অসময়ে তার নিজের পুত্রটি পর্যন্ত বেঁকে বসবে তিনি বোধহয় অনুমানও করতে পারেননি। এবং এক সকালে বাবা যখন আমাকে তার সঙ্গে কিছুতেই নিয়ে যেতে পারলেন না, ক্ষোভের সঙ্গে তখন বলেছিলেন, তোমার আজকাল কি হয়েছে বুঝি না, মানুষের সময় অসময়ে বুঝতে হয়। আমাদের শাস্ত্রে আছে, সৎ ব্রাহ্মণ ভোজনে আত্মার সদ্গতি হয়। বলেছিলাম, সে আপনি বুঝবেন, আমার যেতে ভালো লাগে না। আসলে ভালো না লাগারই কথা। বাবা তো সকালে প্রাতঃস্নান সেরে নামাবলী গায়ে খড়ম পায়ে ঠক ঠক শব্দ তুলে বাড়ি থেকে নিষ্ক্রান্ত হবেন। বাবার বেলায় বের হওয়া কথাটা যেন মানায় না, নিষ্ক্রান্ত হলেন এমনই মানায়। এত বেশি আচার বিচার যেন মনে হবে বাবা বড়ই পুণ্য কাজ করতে যাচ্ছেন, তীর্থ করার সামিল। অথবা মনে করেন
তার মন্ত্র পাঠে সংসারী মানুষের আপদ বিপদ কেটে যায়, অশুভ আত্মার হাত থেকে মানুষ মুক্তি পায়। মানুষের এটা কত বড় দায়, জ্যেষ্ঠ পুত্রটি যদি তা বুঝত। বাবার ক্ষোভের কারণ আমি বুঝি। আমি বাবাকে, শুধু বাবাকে কেন, পরিবারের সবার কাছ থেকে আলগা হয়ে যাচ্ছি, বাবা এটা বোধহয় খুব দোষের মনে করেন না। গাছ যখন বাড়ে তখন সে দূরত্ব বজায় রাখতেই চায়, নইলে গাছটা তার নিজের ডালপালা মেলবার জায়গা পাবে কোথায়? বীজতলা থেকে গাছ তুলে সময়কালে রোপণ করতে না পারলে গাছে ফসল ফলবে কেন? আম জামের কলম কেটে রোপণ করতে হয়। গাছ থেকে গাছ আলাদা হয়ে নিজের মতো বাড়ে। আমিও বাড়ছি। আমার আলাদা অস্তিত্ব এ সংসারে বীজতলা থেকে চারা গাছ তুলে নেবার মতো। এতে মা আমার যতটা কাতর, বাবা ততটা নন। পিলুই একদিন বলেছে, জানিস, মা না কাঁদছিল। কেন রে? তুই নাকি কেমন হয়ে যাচ্ছিস। আমি আবার কি হলাম? সংসারে তোর মন নেই, মন উড়ো উড়ো। বাবা মার কান্না দেখে ঘাবড়ে গেছিল, বলল বয়সের দোষ, পাখা গজাচ্ছে, উঠতে শিখেছে, জীবের ধর্মই নাকি এমন। আমাকে নিয়ে যে বাড়িতে অশান্তি চলছে, পিলুর কথাই ধরতে পারি। আমি নাকি বাড়িতে এক দণ্ডও থাকতে চাই না। বাইরে আমার এত কি রাজকার্য থাকে মা নাকি বুঝতে পারে না। বেশি রাত না হলে ফিরি না। সবাই বারান্দায় আমার জন্য অপেক্ষায় বসে থাকে। বাবা ক্ষোভ সামলাতে না পারলে আক্ষেপ করে বলবেন, খুবই কাণ্ডজ্ঞানের অভাব। কাণ্ডজ্ঞানের কত বড় অভাব কালকের ঘটনার পর এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেজন্য বাবা যখন বললেন, নবমী বুড়ির জঙ্গলে যাব, তোমাকে সঙ্গে যেতে হবে, আমি তখন না করতে পারলাম না। ঘরামি দুজন ছোট্ট কুঁড়ে ঘরটা আজই বানিয়ে ফেলেছে। মাথায় তালপাতার ছাউনি, চারপাশে পাটকাঠির বেড়া, ঝাঁপের দরজা একটা, মুগুর দিয়ে মাটি বসিয়ে ভিটে তৈরি করে ফেলেছে। বাবা নিজেও সারাদিন তাদের সঙ্গে খেটেছেন। পিলুকে স্কুলে যেতে দেননি। ঘরটা তোলার ব্যাপারে পিলুরই আগ্রহ বেশি। মা নিমরাজি হয়ে আছে, তবে সবাই চাইলে মা না করে কি করে? বিশেষ করে মেজপুত্রটি কবে থেকে নবমীকে বাড়ি নিয়ে আসার জন্য বায়না ধরেছে। রাতে শ্বাসকষ্ট দেখা দিলে জীবন্ত একটা মানুষকে নিয়ে শেয়াল কুকুরে টানাটানি করবে ভেবেই সে অস্থির। কার জন্য কিভাবে যে মানুষের টান ধরে যায়! পরীর জন্য না হলে আমার এমন নারীর টান জন্মায় কি করে? 2 বছর আগেও সে জানত না পরী বলে এক নারী পৃথিবীতে বড় হচ্ছে। এখন তো সব একদিকে, পরী একদিকে। সে পরীর ভালোর জন্য জীবনের সর্বস্ব বিসর্জন দিতে পারে, আর দিতে পারে বলেই সে সহজে পরীর কাছে ধরা দিতে চায় না। পরী ঘনিষ্ঠ হতে চাইলেই খেপে যায়। পরীকে এমন বাড়ি ঘরে মানাবে কেন? পরীর ছলনায় শেষ পর্যন্ত ধরা দিতেই হলো। এমন যখন ভাবছিলাম, বাবা বললেন, চলো। পিলুর দিকে তাকিয়ে বললেন, তুমি দৌড়ে যাও, খবর দাও গে, আমরা আসছি। কি যে বায়না বুড়ির! সবাইকে গিয়ে নিয়ে আসতে হবে তাকে। আসলে নবমী তার প্রিয় বন জঙ্গল ছেড়ে চলে আসবে। আসার আগে সবাই সামনে না থাকলে যেন জোর পাবে না। দা ঠাকুর, বড় দা ঠাকুর, বাবা ঠাকুর সবাই তাকে নিয়ে যেতে এসেছে। যেন এই জঙ্গলের প্রতিটি গাছপালা, কীট পতঙ্গ প্রাণীকুলের কাছে বলতে পারবে, তোমরা আমায় এতদিন খাইয়েছ, পড়িয়েছ, এখন আমি ঠিক মতো হাঁটাহাঁটি করতে পারি না। মরে থাকলে আমার আত্মার সদ্গতি কে করবে? তেনারা 3 বামুন ঠাকুর এছেন, শেষ বয়সের সম্বল তেনারা, তারা আমাকে ভালোই রাখবেন। দেখছো না, সবাই নিতে এসেছেন। নবমীর এত আবদার পিলুর জন্য সহ্য করা হচ্ছে। পিলুকে আমরা জানি এরকমেরই। মা বলেছিল, বুড়ি কাঁথা কাপড়ে হেগে মুতে রাখলে কে পরিষ্কার করবে? পিলু বলেছিল, আমি করব মা, তুমি কিচ্ছু ভেবো না, আমি সব করব। পিলুর কি আগ্রহ বাবার বুঝতে আর কষ্ট হয়নি। বাবা বলেছিলেন, ধনবউ, যে যার ভাগ্যে খায়। নবমী পিলুকে শেষ আশ্রয় ভেবেছে।
কদিন আর বাঁচবে? যে কটা দিন বাঁচে মানুষের কাছে থাকুক, এতে ঘর বাড়ির পুণ্যই অর্জন হবে। এর সঙ্গে তোমার ছেলে মেয়েদের শুভাশুভও জড়িয়ে আছে। যদি কুকুর শেয়ালে খায় তবে মানুষের কত বড় অপমান হবে বলো। এরপর আর মা কি বলবে, কেবল বলেছে যা ভালো বোঝো করো। সে ভালো বোঝাটা মার নিমরাজি হওয়া। আসলে এ পরিবারে কার ঠাঁই হবে আর হবে না তার শেষ অনুমতি দেবার দায়িত্ব আমার মার। আমিও বাবা যাচ্ছি, সূর্য নেমে গেছে। বাবা পাঁজি দেখে বলেছেন সাঁঝবেলার পর যাত্রা শুভ। পিলু আগেই দৌড়ে গেছে। বেশ খানিকটা দূরত্বে বন জঙ্গলের শুরু। এদিকটায় আরও বাড়িঘর উঠেছে। কেউ বারান্দায় বসে পিতাপুত্রকে জঙ্গলের দিকে অসময়ে যেতে দেখে প্রশ্ন করেছে, হ্যাঁ কোথায় যাচ্ছেন কর্তা? বাবা বলেছেন, এই কারবালায় যাচ্ছি, একটু কাজ আছে। নবমীকে আনতে যাচ্ছেন, ঘুণাক্ষরেও বলছেন না। বললেই তিনি যে আবার তামাশার পাত্র হয়ে যাবেন। কর্তার চিড়িয়াখানায় আরেকটি জীবের আমদানি হচ্ছে এমন ভাবতে পারে। কেউ কেউ বুড়িকে জঙ্গলের ডাইনি বলতেও দ্বিধা করেনি। অন্যের কি দোষ? যেদিন আমি নবমীকে প্রথম দেখি সেদিন আমারও এমন মনে হয়েছিল। বন জঙ্গলে ঢোকার আগে কিছু খানাখন্দ পার হতে হয়। বাবার হাতে হ্যারিকেন, পকেটে দেশলাই। বর্ষাকাল বলে বন জঙ্গল গভীর ঘন। কোথাও কোথাও বড় গাছ কিংবা পরিত্যক্ত ইটের ভাটার গভীর গর্তে জলাশয়। কত রকমের সব পাখি ওড়াউড়ি করছে। নির্জন নীল ধূসর বর্ণের পৃথিবীর মধ্যে আমরা ক্রমে ঢুকে যাচ্ছি। কোনো মানুষের সারা শব্দ এদিকটায় পাওয়া যায় না। একটা সরু পথ বন জঙ্গলের ভেতর দিয়ে কারবালার লাল সড়কে গিয়ে পড়েছে। দিনের বেলাতেই আমার আর পিলুর শহর থেকে ফেরার রাস্তা শর্টকাট করতে গেলে গা ছমছম করত। কোথাও এতটুকু রোদ ঢোকে না। ডাহুক, বন মোরগ, কখনো ঘুঘু পাখির ডাক শোনা যায়। আর সাঁঝবেলায় শেয়ালের দল কবরের গর্ত থেকে উঠে আসে। বোধহয় অন্ধকারকে তারাও ভয় পায়। যখন রাতে শেয়ালেরা চিৎকার করতে থাকে তখন মনে হয় এক আদিম ঘোর অরণ্যের পাশে আমরা বসবাস করি। বাবা বললেন, দেখে হাঁটবে। তাই হাঁটতে হয়। সাপখোপের উপদ্রব বড় বেশি। জঙ্গলের একটা দিক সাফ হয়ে যাওয়ায় মানুষের তাড়া খেয়ে বিশাল সব গোখরা, চন্দ্রবোড়া, ডাঁড়া শেষে এখন এই জঙ্গলে আশ্রয় নিয়েছে। জঙ্গলটার মধ্যে খুঁজলে এখনো দু একটা নীলকুঠির ধ্বংসাবশেষ পাওয়া যাবে। পোড়ো বাড়ি চোখে পড়ে। একসময় ইংরাজরা এই তল্লাটে তাদের ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছিল। লাল সড়ক ধরে গেলে বিশাল রাজবাড়ির পাঁচিল, কাশিমবাজারের নীল মাঠ, দূরে একটা খালের মতো আদি গঙ্গায় জলজ ঘাস, এবং তারপর কি আছে আমরা জানি না। আমি আর পিলু একবার গঙ্গার ধার ধরে এগোতে গিয়ে আবিষ্কার করেছিলাম ওপার দেখা যায় না এমন মস্ত বড় এক ঝিল। নবাবের আসল প্রাসাদ ঝিলের তলায়, জগৎ শেঠের প্রাসাদ ঝিলের তলায়। কাশিমবাজারে ঢুকলেই মনে হতো পরিত্যক্ত শহর, ইটের দালান, দাঁত বের করা, প্রতি বছরই কাউক না কাউকে খায়। এজন্য বাবা আমি খুবই সন্তর্পণে হাঁটছি। পিলুর এই বন জঙ্গলের মধ্যে ঘোরা খুবই প্রিয় কাজ বলে সে গন্ধ শুঁকে টের পায় কোথায় কি পড়ে আছে। পিলু যা টের পায় আমরা পাই না, তাই আমাদের সতর্ক থাকতেই হয়। বাবার সঙ্গে কোথাও যাওয়া আমার এখন আর হয় না। বাবার ভাষায় প্রবেশিকা পরীক্ষার বছর থেকেই। আজ যে যাচ্ছি সে নিতান্ত দায়ে পড়ে। দায়টা বর্তেছে অনুতাপ থেকে আমি বুঝি। পরীকে মেরে আমি ভালো নেই। মনের মধ্যে অপরাধবোধ কাজ করছে। মানুষ কুকাজ করলে যা হয়, আমারও তাই হয়েছে। বাবার কথা ফেলতে পারিনি। সুবোধ বালক বনে গেছি। বাবা অনেকদিন পর তার বড় পুত্রকে নিয়ে আকাশের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন। জঙ্গলটায় ঢুকে বাবা বললেন, নবমীকে নিয়ে যেতে বেশ রাত হবে দেখছি। বললাম, কাল সকালে গেলেই হতো, এত রাত করে। নবমী নাকি দিনের বেলায় আসতে রাজি না, তাছাড়া সময়টা খুব শুভ।
হতেই পারে। ওকে দিনের বেলায় হাঁটিয়ে নিয়ে এলে পাড়ার ছেলেরাই পিছু নেবে। সবাই বাড়ি থেকে বের হয়ে আসতে পারে। আমাদের মাথা খারাপ এমনও ভাবতে পারে। পিলু পর্যন্ত তার সাঙ্গপাঙ্গদের বলেনি যে জঙ্গলের বুড়িটাকে বাবা বাড়ি নিয়ে আসবে। এমনকি পিলু একাই যায় রোজ, কারণ দু একজন সঙ্গে গেলে সে বুঝেছে বুড়ি ক্ষেপে যায়। বুড়িরও দোষ নেই, এমন প্রেতের মতো বুড়িকে দেখলে ভয় হবার কথা। নবমী বয়সকালে খুবই রূপবতী ছিল, বিশ্বাস করা কঠিন। ছেলে ছোকরারা জঙ্গলে ঢুকে বুড়িকে ঢিলটিলও মেরেছে। পিলু নালিশ পাবার পরই শাসিয়ে দিয়েছে সবাইকে। এক পিলু গেলেই বুড়ি শান্ত থাকে, গড় হয়। আর কেউ গেলেই এমন সাপসাপান্ত শুরু করবে যে ছেলে ছোকরাদের রাগ বেড়ে যায়। সাঁঝ লাগতেই আমরা নবমীর জঙ্গলে হাজির। পিলু চিৎকার করে বলছে, নবমী, বাবা আসছে, দাদা আসছে, বের হয়ে দেখো। নবমী বের হয়ে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করল, পারল না। বেঁকে গেছে নবমী। দাঁড়াতে না পেরে বসে পড়ল নবমী। অনেক দূরে আছি। দূর থেকেই দেখলাম সে মাটিতে মাথা ঠুকে তার বাবা ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছে। কাছে গেলে দেখলাম নবমী আজ কেমন চুপচাপ। পিলুই নবমীর হয়ে কথা বলছে, কি কি করতে হবে সেই কথা। নবমী শুধু বড় বড় চোখে আমার বাবাকে দেখছে। ভাগ্য তার এত সুপ্রসন্ন হবে জীবনেও হয়তো ভাবতে পারেনি। কেউ তাকে শেষ সময়ে বাড়ি তুলে নিয়ে যেতে পারে কল্পনা করতে পারেনি। পিলু যে মাঝে মাঝে বলতো, নবমী, তুমি আমাদের বাড়ি যাবে? ছেলে মানুষের কথা। সে বলতো, আমার কপালে সইবে না দাদা ঠাকুর। সে দাদা ঠাকুর শেষ পর্যন্ত সবাইকে রাজি করাতে পারবে এখনো তার বিশ্বাস হচ্ছে না। বাবা তার জন্য আলাদা ঘর তৈরি করেছেন। খবরটাও কেমন দাদা ঠাকুরের ছেলে মানুষই বলেই এতক্ষণ হয়তো ভেবেছে। বাবা গতকাল এসে কি জেনে গেছিলেন তাও জানি না। কিন্তু পিলুর কথায় বাবা যেন আকাশ থেকে পড়লেন। পিলু বলল, নবমী বলছে ওর ঘরের কোনায় একটা কাঠের বাক্স আছে, ওটা নিতে হবে। কি ভারী দেখো। বলে সে কিছু খড়কুটো সরিয়ে বাক্সটা দেখালো। কবেকার একটা কাঠের পেটি, কিন্তু উই কিংবা অন্য কোনো পোকামাকড়ের উপদ্রবে পড়েনি। বাবা বললেন, ওতে কি আছে তোমার? নবমী শুধু হাত জোড় করল, যেন নবমী বলতে চায়, কি আছে বাবা ঠাকুর শুধাবেন না, নিয়ে যেতে হবে, এইটুকুই শুধু বলতে পারি। বাবা বললেন, দেখি পেটিতে কি আছে, এত ভারী। আর পেটি খুলে আমরা অবাক। কখানা আস্ত ইট। ইটের ভাটায় কাজ করত নবমীর মরদ, তারই স্মৃতি। বাবা হেসে ফেললেন, ওগুলো নিয়ে কি হবে? নবমী ফের হাত জোড় করল, যেন এগুলি সঙ্গে না নিলে নবমী তার ইটের ভাটার পোড়ো বাড়ি ছেড়ে নড়বে না। ছেঁড়া কাঁথা বালিশ, এমনকি সে তার পোটলাপুটলি সম্পর্কেও কিছু বলছে না। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, মানুষটার শেষ স্মৃতি, এই নিয়ে সে বেঁচেছিল। তবে হ্যাঁ, কি করবি আর, নিতেই হবে। স্মৃতি যখন একটা দুটো নিয়ে গেলেই হয়, সব কটা নেবার কি দরকার? আমি না বলে পারলাম না। বাবা উবু হয়ে তখন হ্যারিকেন ধরাচ্ছেন। গাছপালার আবছা অন্ধকারে সাঁঝবেলার আধার ঘন হয়ে উঠছে। ঘরের সব কিছু অস্পষ্ট। ভ্যাপসা স্যাঁতস্যাঁতে ঘর। নোনায় ইট বালি খেয়ে গেছে, একটা দিক ধসে পড়েছে। ভাটা পরিত্যক্ত হলেও, সবাই চলে গেলেও, নবমী স্বামীর স্মৃতি আঁকড়ে এখানটায় সেই কোন অতীতকাল থেকে পড়ে আছে ভাবতে অবাক লাগে। বিশ্রী গন্ধ। কাঁথা বালিশ এত নোংরা যে তার থেকেই ভ্যাপসা গন্ধটা উঠতে পারে। নবমীর নিজেরও ভারী জীর্ণ বাস পরনে। এককালে তেনাকানি পরে থাকতে দেখেছি। পিলুই বাবার কাছ থেকে চেয়ে বছরে আজকাল দুটো একটা দানের কাপড় দিয়ে যায়। একটা ছাগল আর তার গোটা তিনেক বাচ্চা গুড়ি মেরে অন্ধকার কোণে শুয়ে আছে। ঘরেই রাম ছাগলের নাদি জমা করে রেখেছে বুড়ি। দুটি মাটির মালসা ছাড়া বুড়ির আর কিছু সম্বল নেই। বাবা এবার হ্যারিকেনটা তুলে কাঠের পেটিটা টেনে বললেন,
পিলু, তুই একটা ইট নে, না নিলে যখন যাবে না তখন কি করা? নবমী ফের বাবার দুপায়ে গড় হয়ে পড়ল। পিলু নবমীর আচরণ দেখে সব বুঝতে পারে। নবমী কৃতজ্ঞতায় এতই অধীর যে চোখ তার জলে ভেসে যাচ্ছে, কিছু বলতে গেলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পিলু বলল, ও রাজি না বাবা। তোকে কে বলল? নবমী। দা ঠাকুর বলে নবমী পিলুর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। হাড় কখানা সম্বল করে নবমী বেঁচে আছে, চোখ কোটরাগত, চোখের ভাষা বোঝার উপায় নেই। পিলু বলল, তোমার সব কটা ইট কে নেবে? বুঝতে পারছো না কতটা রাস্তা যেতে হবে? হেঁটে যেতে পারবে তো? পারবো দা ঠাকুর। তোমার ছাগলটাকেও নিয়ে যেতে হবে। হ্যাঁ দা ঠাকুর। তোমাকে আমি ধরে নিয়ে যাব। হ্যাঁ দা ঠাকুর। কেবল হ্যাঁ দা ঠাকুর, হ্যাঁ দা ঠাকুর। পিলু কিছুটা যেন খেপেই গেছে। তোমার এত আবদার, সব কটা ইট নিয়ে যেতে হবে, কে নেবে এত? আমি যে সব কটা ইট পাহারা দিতেছি, আমার আর কোনো সম্বল নেই। বলে কি, এই কটা ইট পাহারা দিতেছি? বাবা বললেন, কেন পাহারা দিতেছ কেন? তোমার যখের এত ভয় কেন? নবমী বোধ হয় আর পারল না, কেবল কাঁদতে থাকল। পিলু ধমকে উঠল, আচ্ছা ফ্যাসাদ হলো, দেব সব কটা ইট জলে ফেলে। বাবা এত কষ্ট করে নিতে এসেছে, আর তেনার আবদারের শেষ নেই। বাবা বললেন, বকিস না, ওর মাথা ঠিক নেই। বন জঙ্গলে থেকে ও তো একটা গাছ হয়ে গেছে, গাছটাকে নিয়ে কোথাও লাগালেও বসবে না। যা বলছে তাই কর। কি বলছে ছাই তাও বুঝতে পারছি না। বাবা হ্যারিকেনটা আরো উস্কে দিয়ে বললেন, ঠিক আছে, ছাগলটা সঙ্গে নিচ্ছি। পিলু কাল এসে তোমার কাঠের পেটি থেকে ইট কখানা নিয়ে যাবে, সঙ্গে বনমালী আসবে, মাথায় বয়ে নিতে ওর কষ্ট হবে না। বলে একটা ইট বের করে ওজন দেখলেন। যেমন ইটের ওজন হয় তেমনি, খুব ভারী, বহু বছর আগের তৈরি ইট, অথচ এতটুকু ক্ষয়ের চিহ্ন নেই। বাবা এবার আমার দিকে তাকিয়ে বললেন, ইটের ভেতর সাপের আস্তানা গড়ে ওঠে। ইটের ন্যায় যেখানে পড়ে থাকে, সাপ সেখানে লুকিয়ে থাকতে ভালোবাসে। বুড়ির মনে হয়েছে পেটির মধ্যে সাপ ঢুকে বাসা বানাবে, ওর মরদের স্মৃতি সাপের বাসা হবে ভেবেই হয়তো আকুল। দরজায় লাঠি নিয়ে বসে থাকে, পাহারা দেয়। সত্যিই দেখছি নবমীর মাথা খারাপ হয়ে গেছে। নবমী বোধ হয় আর পারল না। সে দা ঠাকুরের রাগ দেখেছে, দা ঠাকুরকে ভয়ও পায়। দা ঠাকুর মালসায় ভাত বেড়ে দেয়, তরকারি ভাজা সব। খাওয়া হলে ডোবার জল থেকে ধুয়ে রেখে যায়, ঘটি করে খাবার জল রেখে যায়। ভয় পেতেই পারে। সে ভয় থেকেই যেন বলা, যেন দা ঠাকুর রেগে গেলে রক্ষা থাকবে না, সব কটা ইট ডোবার জলে ফেলে দেবে, বলবে এবার হলো, চলো এবার। সে হাউমাউ করে যা বলল তার কিছু বুঝতে পারলাম। ওর মরদ ছিল লুটেরা। সেই কোন অতীতে পুলিশের তাড়া খেয়ে বাংলা মুলুকে চলে আসে। সেই কোন অতীতে নবমী নামে গায়ের এক স্বাস্থ্যবতী তরুণীকে ভালোবেসে ফেলে। তারপর থেকে পুরুলিয়ায় ইটের ভাটায় কাজ। নবমীর একটাই কথা ছিল, লুটেরার কাজ করলে জলে ডুবে মরবে। মানুষটা তারপর একেবারে অন্য মানুষ হয়ে গেল। এক রাতে চলে গেল কোথায়, হপ্তা পার করে ফিরল। কাঠের পেটি আর দুটো মুরগি সঙ্গে ফিরে এলো। নবমী বলল, লুটেরার সব ইটের ভেতর আছে গো বাবু, আমারে দিয়ে গেছে, আমি দা ঠাকুরকে দিয়ে যেতে চাই। আমাদের কারো মুখে রা নেই। পিলু বলল, ইট কখানায় কি আছে তোমার? ওতে আমার কোঠাবাড়ি হবে? ভেঙে দেখেন না, কোঠাবাড়ি হবে না কেন দা ঠাকুর? একটা ভাঙতেই আমাদের চক্ষু স্থির।
সোনার একটি ছোট পিণ্ড, 2-3 ভরি ওজনের কম হবে না। পিলু কেমন ঘাবড়ে গেল। নবমী, তুমি ডাকাতের বউ ছিলে? না দা ঠাকুর, আমার কাছে মানুষটা সাচ্চা মানুষ, খেটে খেয়েছে, শেষ লুটের মাল বেচে খায়নি। বলেছে আমি না থাকলে তুই বেচে খাবি। আমি খাইনি, পাহারা দিতেছি, বন জঙ্গল ছেড়ে যেতে পারিনি। বাবা আমার মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। পিলু, আমি সবাই এই গভীর বন জঙ্গলের অন্ধকারে মানুষের আরেক মহিমা আবিষ্কার করে মুহ্যমান। ভালোবাসলে ডাকাতও মানুষ হয়ে যায়, ভালোবাসলে মেঘ হয়, বৃষ্টি হয়। বাবা কিছুটা যেন অস্বস্তি কাটিয়ে উঠেছেন। তোমার মরদের পাপ দা ঠাকুরের মাথায় চাপাতে চাইছ? না বাবা ঠাকুর, সব পাপ তেনার। বাবা ঠাকুর, আপনার আলোয় বিগ্রহ সেবা হইয়ে থাকে, তার সেবায় এসব লাগলে আমার মরেও শান্তি বাবা ঠাকুর। নবমী বাবার ইতস্তত ভাব দেখে বলল, দা ঠাকুর আমার জীবন্ত বিগ্রহ, তার সেবায় লাগুক। সব পাপ আমার, সব পাপ লুটেরার। আপনি বাবা ঠাকুর অন্য মত করবেন না গো। আমি বাবাকে সাহস দিলাম, মানুষের সেবায় লাগলে দোষ কি? তবু বাবা যেন কিছু ঠিক করতে পারছেন না। আসলে আমার মা শেষ পর্যন্ত যদি রাজি না হয়, পাপের ধন ছুঁতে নেই। তবে বাবা জানেন মা বৈষয়িক বুদ্ধি বেশি ধরেন। বললাম, সঙ্গে নিন, মা কি বলে দেখুন। বাবা যেন এতক্ষণে তার সব সমস্যার সমাধান খুঁজে পেলেন। ধন বউ কি বলে? বিষয় আশয় নিয়ে মাকে বাবা যখন কথা বলেন তখনই ধন বউ এই সম্বোধনে ডাকেন। বিলু ইটগুলি ভেঙে গোটা 5 স্বর্ণপিণ্ডের একটা পুটুলি এতক্ষণে বেঁধে ফেলেছে। সেও মার মতো বিষয় আশয়ে আমার কিংবা বাবার চেয়ে বেশি বুদ্ধি রাখে। সে তাড়া লাগালো, ওঠো, আমার হাত ধরো। বাবা ছাগলের দড়িটা হাতে নিলেন। আমার হাতে হ্যারিকেন। আমি সবাইকে অন্ধকারে পথ দেখিয়ে নিচ্ছি। আমাদের দারিদ্র্য শেষ পর্যন্ত এইভাবে কিছুটা লাঘব হবে স্বপ্নেও কল্পনা করতে পারিনি।